শান্তি শান্তি, এই হারাম জাতি। সদানন্দ হাঁক পারে। ঠিক সেই সময় গোয়াল ঘর হতে মুড়ো ঝাঁটা হাতে বেরিয়ে আসে শান্তিময়ী। কি হলো রে? অলপ্পে হাড় হাবাতে মিনছে। এই ঝাঁটা দেখেছিস? দেব মুখের ভেতরে দেব? খাবি খা, নয় ওঠ। শান্তিময়ীর শান্তিবাড়ি বর্ষণে সদানন্দের মন প্রাণ শীতল হয়ে যায়। সে তখন মিহি গলাতে ডাকে, এই শান্তি শান্তি, আমার শুনো মনো শান্তি। তোর শুনু মনুর কাঁথায় আগুন খাল মরা। খেয়ে দে শিগগিরি, ওঠ ওঠ এখান থেকে। শান্তিময়ীর অগ্নি বর্ষণে সদানন্দ আর টিকতে পারল না। খাওয়া ছেড়ে উঠে পড়ল সে। না, আর এই মেয়ে ছেলের সাথে ঘর করতে পারবো না। এই চললাম আমি, যেদিকে দু চোখ যায়। যা না, যা, যেদিকে যাবি যা। হে মা কালী, মা কালী, এই মুখ পোড়াকে এবার নাও মা, এবার নাও। আরে ও মশাই, আরে হ্যাঁ, আপনাদেরকেই বলছি। বলি, কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই ভাবছেন এতদিন কোথায় ছিলাম। আর বলবেন না, জানেন তো, গিয়েছিল আজবপুরে। আর সেখানে যা কাণ্ড সব, বাপরে বাপরে বাপ। হাসি, আনন্দ আর হই হুল্লোড়ে ভরা এখানে আসলে সবই কেমন যেন আজব, বুঝলেন কি না? তবে এই নিস্তরঙ্গ সরল পল্লী জীবনেও আছে রহস্য আর সম্পর্কের জট। আবার তারই মধ্যে এসে পড়ল দুই চোর। সে একেবারে যাচ্ছে তাই অবস্থা। ওই দেখো, ওই দেখো, অনুমানটা আবার ঘাড়ে এসে পড়লো বলে আমি পালাই বাপু। কিন্তু আপনারা কিন্তু কোথাও যাবেন না। শুনতে থাকুন প্রেত পুরাণের অভিনব উপস্থাপনা, লেখক সুব্রত মজুমদারের লেখা আজবপুরের আজব বৃত্তান্ত। ভেলকি দারোগা সাহেব চোর না পেয়ে পুজো করে রোজ কি। ভূত আর বাঘ চ্যাংদোলায় সব যায়, হাসতে হাসতে আজবপুরে দিন কেটে যায়। মাঘ মাস শেষ হবহব করছে। আমের গাছগুলোতে মুকুল এসেছে। দক্ষিণে বাতাস এখনো বইতে না লাগলেও মনে লাড্ডু ফুটতে শুরু করেছে শ্যামলের। আর দোষটাই বা কি তার? 13 হতে সবে 14 বছরে পড়েছেন মূর্তিমান। পাতলা প্যাটপ্যাটে চেহারা, পরনে হাঁটুর কিঞ্চিত উপর পর্যন্ত হাফ প্যান্ট আর একটা বুশ শার্ট। সেদিন স্নান করতে যাচ্ছিল শ্যামল। পুকুরের বাঁধানো ঘাটে এখন এই ভর দুপুরে কোনো বউ ঝিরা স্নান করতে আসে না। তাদের সময় ওই সকাল 10টা হতে 12টা পর্যন্ত। স্বভাবতই এখন পুকুরের ঘাট জুড়ে চ্যাংড়া ছেলেদের ভিড়। কে রে, শ্যামলা নাকি? চান করবি? বিশু কাকা দাঁত বের করে হেসে ওঠেন। গোটা গ্রামে বিশু কাকা অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী আতেল বুদ্ধির জন্য বিখ্যাত। কার পুকুরে বোয়াল মাছ ছাড়তে হবে, কার মাচা হতে লাউ কেটে আনতে হবে, ইত্যাদি ইত্যাদি বদবুদ্ধিতে খ্যাত আমাদের এই বিশু কাকা। এহেন বিশু কাকাকে সমীহ করে চলে না এমন লোক গ্রামে কমই আছে। যাই হোক, বিশু কাকার কথায় শ্যামল মাথা নাড়ে। তবে এতে বোঝা মুশকিল যে শ্যামলের প্রতিক্রিয়াটা ঠিক কি। বিশু কাকা পায়ের গোড়ালিতে ঝামা পাথর ঘষতে ঘষতে শ্যামলের দিকে তাকায় আবার। তা বেশ ডাগরটি হলি। বাপকে এবার মেয়ে দেখতে বল। ওই যে বিনয় দত্তর মেয়ে পুঁটি, খুব মানাবে কিন্তু তোর সঙ্গে। বিনয় দত্ত গ্রামের বিত্তশালী মানুষ। জনশ্রুতি আছে বিনয় দত্ত নাকি তার 3 তলার ছাদে টাকার বস্তা খুলে সারা ছাদ ময় টাকা মেলে দেন, আর সারাদিন এপিট ওপিট শুকিয়ে আবার বস্তায় ভরে সিন্ধুকে চালান করে দেন। মুশকিল হলো জোরে হাওয়া বাতাস দিলে তখন টাকা উড়ে গিয়ে নিচে পড়তে পারে, অনেক সময় উড়েও যায়। এই তো সেদিন মালপাড়ার পদা যাচ্ছিল বিনয় দত্তের বাড়ির পাশ দিয়ে। এমন সময় উঠল বাতাস। কয়েক গোছা নোট উড়ে এসে ঘুরপাক খেতে লাগলো পদার নাকের সামনে। পদা যেই ধরতে গেল অমনি টাকা ভ্যানিশ। বিশু কাকা খিক খিক করে হেসে উঠল। বড় তামুক একটু কম খা। গাঁজার ধোঁয়ায় একবার আমিও জলহস্তি দেখেছিলাম আমাদের বাড়ির সামনে ডোবাতে।
শালা আমাকে দেখেই ভেংচি কেটে চলে ডুব দিল। পদা কিন্তু অত সহজে দম্বার পাত্র নয়। সে নিরীহ নিরীহ মুখ করে বিশু কাকার দিকে তাকিয়ে বলল, যাই বলো না কেন ঠাকুর, ভুল আমি দেখিনি। এই বিনয় দত্তের মেয়ে পুটি। হয়তো ভালো নাম আর কিছু একটা থাকতে পারে, কিন্তু গ্রামের কারোর সেটা নিয়ে বিশেষ কৌতূহল নেই। পুটি বাবার ভক্ত। বিনয় দত্তের নামে কেউ কিছু বললে পুটি তার চোখ গেলে নিতে পারে। পুটিকে শ্যামলের খুব পছন্দ, আর সেই বিষয়টা বিশু কাকা ভালো করেই জানে। তাই সেই নিরীহ অথচ প্রজ্বলিত অগ্নিকণাকে শ্যামলের মনরূপী খড়ের গাদায় ঢুকিয়ে দিলেন। এখন শুধু অগ্নিকাণ্ডের অপেক্ষা। শ্যামল আর কোনো কথা বলে না। অন্যদিন সাঁতার কেটে পুকুরের এপার ওপার ঘুরে বেড়ায় শ্যামল। সময় জ্ঞান তার থাকে না। ছেলের দেরি দেখে মা নিস্তারিণী দেবী খুন্তি হাতে পুকুর পাড়ে হাজির হন। এই আলোপ্পে, ওঠ ওঠ বলছি। বামুনের ছেলে হয়ে পড়াশোনায় তো অষ্টরম্ভা। বাবু আমায় উদ্ধার করছেন। আসুক তোর বাপ, বলবো তোমার ছেলে তুমি দেখো বাপু, আমি যেদিকে দু চোখ চাই চলে যাব। চিৎকার শুনে বিশু কাকা আসেন ঘোলা জলে মাছ ধরতে। অনেকদিন বলেছি বৌদি, তোমার ছেলে আমাদের কথা শুনলে তো মানুষ হলো না গো। মাস্টার মশাই ছেলেটা মানুষ হলো না। এতক্ষণে নিস্তারিণী খড়গধারিণী হয়ে উঠেছেন। যত রাগ গিয়ে পড়েছে বিশু কাকার উপরে। খুন্তিটা হাওয়ায় নাড়িয়ে চিৎকার করে বলেন, তুমি তো ধোয়া তুলসী পাতা, গোটা গাঁয়ের ছেলে পুলেকে নষ্ট করছো তুমি। গতি খারাপ বুঝে বিশু কাকা কেটে পড়েন। শ্যামল এই ফাঁকে পুকুর হতে উঠে গড়ের দিকে দে ছুট। নিস্তারিণীও তখন ছেলের পিছন পিছন খুন্তি হাতে রওনা দেন বাড়ির উদ্দেশ্যে। আজ আর মন চাইল না। শ্যামল গা মুছে গামছাটা পরে নিল, তারপর রওনা দিল বাড়ির দিকে। বিশু কাকা মনে মনে হাসলেন। ওষুধ ধরেছে বাপধন। সারাদিন ছাত্র ঠেঙিয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন নিখিল মাস্টার। নিখিল সান্যাল মানুষ হিসেবে বড়ই ভালো। গ্রামের সবাই বিপদে আপদে তার কাছে আসে পরামর্শ নিতে। পাশের গ্রামেই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন তিনি। এই তো আগের বছরের ঘটনা। বিনয় দত্তের বড় মেয়ে শকুন্তলাকে চিঠি লিখে বসলো কোনো একটা পাঁজি ছোকরা। শকুন্তলা চিঠিটা পেয়ে উল্টে পাল্টে ডানে বায়ে ঘুরিয়ে ফিরিয়ে সব রকম করে দেখল, কিন্তু বিধিবাম শকুন্তলার ক অক্ষর গুমাংশ। তাই দরকারি কাগজ ভেবে নিয়ে গেল বাপের কাছে। দরকারি কাগজ বলেই তো মনে হচ্ছে। সিল সই অবশ্য নেই। তুই যা মা, ভেতরে যা, আমি নিখিল মাস্টারকে ডেকে পাঠাই। পাঁচু, ও পাঁচু। বিনয় দত্ত জলদ গম্ভীর গলায় হাঁক পারলেন। শকুন্তলা ঘরের ভেতরে ঢুকে গেল, কিন্তু পাঁচুর কোনো খবর নেই। বিনয় দত্ত রেগে গিয়ে আবার জোরে হাঁক দিলেন, এই হতবাকা পাঁচু, কানের মাথা খেয়ে বসে আছিস? তোর পিঠের চামড়া যদি গুটিয়ে না নি, তবে আমার নাম বিনয় দত্ত নয়। এগে হুজুর, কিছু বলছিলেন? পাঁচু লাঠিয়ালের আবির্ভাব ঘটে। রোগামার্কা চেহারা, মাথায় লাল কাপড়ের ডাকাত মার্কা পাগড়ি আর কপালে সিঁদুরের বিরাট তিলক। বিনয় দত্তের বাড়িতে ভালো মন্দ খেয়ে খেয়ে দুই ঠোঁটের শালকেতে ঘা, তবে দাপট বেজায়। না, হরিনাম জপছিলাম। ভালো মন্দ খাচ্ছ আর সদর দরজায় বসে জিমাচ্ছ। তা আপনার দয়া এগে। বলেন বলেন, মা জননীকে মাছ কেটে দিতে হবে, আমার টাইম নাই। বলেন। যা, নিখিল মাস্টারকে ধরে আন, কাজ আছে। যে আগে। বলেই পাঁচু ছুটল নিখিল মাস্টারের বাড়ি। মাস্টার তখন খেয়ে দিয়ে সাইকেল ঠেলতে ঠেলতে বের হচ্ছেন। এগে মাস্টার বাবু, কর্তা আপনারে ডাকতেছেন, বহুত ইমার্জেন্সি দরকার। ওরে ওরে, ওহো, ইমার্জেন্সি নয় রে, ইমার্জেন্সি। ওসব পরে হবে, আপনি চলেন। নিখিল মাস্টার সাইকেলে চেপে রওনা দিলেন।
বিনয় দত্তের বাড়ির সামনে এসে ব্রেক কষলেন সজোরে, কিন্তু কোথায় ব্রেক? সাইকেল গিয়ে পড়লো দরজার সামনে অপেক্ষমান বিনয় দত্তের উপরে। ধাক্কায় বিনয় দত্ত পড়লেন হুমড়ি খেয়ে, তার উপরে সাইকেল আর সবার উপরে নিখিল মাস্টার। ক্ষয়ক্ষতি যা হবার হলো। বিনয় দত্তের ধুতি গেল খুলে, রাগে গজরাতে লাগলেন তিনি। ইতিমধ্যে পাঁচু এসে হাজির। নিখিল মাস্টারের সাইকেলের পিছনে ছুটতে ছুটতে কুকুরের মতো জিভ বেরিয়ে গেছে তার। সে গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। হে ভগবান, এক্সিডেন্ট হয়ে গেল রে। দূর হতভাগা, অ্যাক্সিডেন্ট নয়, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট। নিখিল মাস্টার ধুলো ঝাড়তে ঝাড়তে প্রতিক্রিয়া দেয়। তার আয়রন করা প্যান্টের একটা দিক ছিঁড়ে ঝুলতে থাকে, আর সেই অংশের ফাঁক দিয়ে লাল সবুজ স্ট্রাইপ দেওয়া আন্ডার প্যান্টটা উঁকি মারতে থাকে। সম্বিত ফিরে পেতেই সেই অংশটা 2 হাত দিয়ে চেপে ধরেন। আর বিনয় দত্ত এতক্ষণ সাইকেলের বাহুপাশ ছাড়িয়ে উঠে পড়েছেন। সদ্য খুলে যাওয়া ধুতির 2/3 গলায় জড়িয়ে নিয়ে কাগজটা মাস্টারের হাতে দিয়ে হুঙ্কার ছাড়েন। বিষ নেই তার আবার কুলোপনা চক্কর। ভাগলপুর হতে পাস দেওয়া মাস্টার এসেছেন কেতা করে সাইকেল চালাতে। নিখিল মাস্টার কাগজটা নিয়ে পর্যবেক্ষণ শুরু করেন। এমন তার হাতের লেখার ছিঁড়ি যে একটা অক্ষরও পড়া যায় না। তবু অনেক কষ্টে লিপির পাঠ উদ্ধার হলো। আমার ভালোবাসার শকু, পত্রের প্রথমে তোমাকে আমার ভালোবাসা জানাই। তোমার বাপকেও প্রণাম দিতে পারতাম, কিন্তু দেব না। শালা 8 কুড়ো তেঁতুল গাছে ঝুলে মরুক। আর তুমি জানো না, একদিন আমি তোমাকে দেখতে তোমাদের বাড়ি গিয়েছিলাম। তোমার বাপের ভয়ে লুকিয়ে পড়ি ওই ছোট্ট পাঁচিলটার পাশের ঝোপে। আর ওই 7 কচ্চর বিনয় দত্ত করলো কি না বলা যাবে না। সেদিন মৃত্যুর পুকুরে ডুবে ঘরে ফিরেছি। আমিও সুযোগ পাই ওর মাথায় পেচ্ছাপ করবো বলে দিচ্ছি। আর কি বলবো, আমার আদরণীয় ইতি তোমার আদরের নিকুচি। চিঠি যত এগোতে থাকে বিনয় দত্তের প্রেশারও তত চড়তে থাকে। চিঠি শেষ হতেই তিনি লাফিয়ে ওঠেন। নিকুচি নিকুচি এবার আমি করব। এই পেজো। পাঁচু কাছেই ছিল। সেই আদেশ পাওয়া মাত্রই নিকুচির খোঁজ শুরু করে দিল সে। নিকুচিকে না পাওয়া গেলেও তার খোঁজ কিন্তু এখনো চলছে। কোনো পাঠক বা পাঠিকা যদি নিকুচির খবর পেয়ে যান তাহলে অবশ্যই জানাবেন কিন্তু। হ্যাঁ, তো এহেলো নিখিল মাস্টারের সুবোধ বালক হলো শ্যামল। পড়াশোনায় তেমন ভালো না হওয়ায় বাপের সুনজরে থাকে না। জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে মাদুর বিছিয়ে বসেছেন নিখিল মাস্টার। নিস্তারিণী গায়ের দুধের ফেনা ওঠা চা আর চানাচুর নারকেল মাখানো মুড়ি নিয়ে হাজির। বাপের পাশে বসে চা মুড়ি খাচ্ছিল শ্যামল। হঠাৎ বাপকে শুধায়, বাবা, তোমাকে একটা কথা বলবো, রাখবে না তো? আরে রাখবো কেন রে, বল বল বল, কি বলবি বল। সবারই তো বিয়ে হচ্ছে, আমার বিয়ে দেবে না? কি বললি তুই, আবার বল। মাস্টারের চোখ মুখের ভাব পাল্টাতে থাকে। বাবা, পুঁটি। কথা শেষ হবার আগেই নেমে এলো 82 শিক্ষার চর। এক গালে চর মারতে নেই, তাহলে নাকি বিয়ে হয় না। তাই শ্যামল আর একটা চরের অপেক্ষা করতে লাগলো। হাজার হোক, সারা জীবনের ব্যাপার। আর একটা চর সে হজম করে নিতে পারে, কিন্তু বিয়ে না হওয়া কভি নেই। কিন্তু ভুল ভাঙলো তখন যখন দেখলো বাপের হাতে উঠে এসেছে গরু ডাকানো পাঁচন। শ্যামল আর দেরি করে না, এক ছুটে বাড়ির বাইরে। ঘরে তখনও বাবা চিৎকার করতে থাকে। এমন অগ্নিগর্ভ পরিবেশে বাড়ি ফেরা যে খুবই রিস্কের হয়ে যাবে তা শ্যামল জানতো। তাই সে সোজা হাঁটা দিল মামা বাড়ির উদ্দেশ্যে। গ্রামটা পেরোলেই নদী, আর নদী পেরোলেই ঘন বন। এই বন পেরিয়ে আরো কয়েক মাইল যাবার পরে আসে প্রাণবল্লভপুর। সেখানেই তার মামার বাড়ি। ওখানে তার মামা সুধন্য চট্টরাজকে
এক ডাকেই সবাই চেনে। একবার সুধন্য মামাকে এক পেল্লাই বাঘে ধরেছিল। সারা রাত বাঘে মানুষে লড়াই। ভোরের দিকে যখন মামার জিত প্রায় সুনিশ্চিত, তখনই বড় বাইরে পেয়ে যায় মামা এক ছুটে নদীর ধারে। সকালে বাড়ি ফিরলে বৃত্তান্ত শুনে সবাই অবাক হয়ে যায়। অবনী ঘোষ তো পরদিনই নিজের কাঁধে চাপিয়ে সুধন্য মামাকে গোটা গ্রাম ঘোরালেন, সঙ্গে ঢাক ঢোল কাশি আরো কত কি। পরদিন এলেন নিখিল মাস্টার। শ্যালকের পিঠের আঁচড়ের দাগ দেখে একচোট খুব হাসলেন। শেষে বললেন, বুঝলে সুধন্য, চিন্তার কোনো কারণ নেই। ওই জঙ্গলি কুলের কাঁটাতে আঁচড় লেগেছে, সেরে যাবে বাবা, সেরে যাবে। সুধন্য অনেক বোঝাবার চেষ্টা করে হাল ছেড়ে দিল। ব্যাপারটা বেশি ঘাঁটানো ঠিক নয়। বাঘের নখের আঁচড় বলে কেউ মানতে চাইলে মানুক, নয়তো বাকিটা তার ব্যাপার। নদী পার হয়ে শ্যামল যখন জঙ্গলে ঢুকলো, তখন সূর্য পাটে যাচ্ছে। গাটা ছমছম করতে লাগলো শ্যামলের। বাঘ ভল্লুক তো আছেই, আবার রাত নামলে তেনারাও নামেন। ওই যে রাতে যাদের নাম করতে নেই। রাম নাম জপ করতে করতে শ্যামল এগোতে থাকে। জঙ্গলের ভেতরে কিছুটা এগোবার পরেই একটা টিমটিমে আলো চোখে এসে পড়ল। এ কোথায় এলো শ্যামল? কেড়ে, এই যে বটিশ বাবু, ওখানেই দাঁড়া, নইলে এমন বান মারবো। একটা গর্জন ভেসে আসে। এমন গম্ভীর গলা শ্যামল বাপের জন্মেও শোনেনি। আগে আমি শ্যামল, আজবপুরে নিখিল স্যান্ডলালের ছেলে। ও তাই বল। আমি কৃতান্ত তান্ত্রিক, আজবপুরের সবাই আমাকে চেনে। কৃতান্ত তান্ত্রিকের আসল বাড়ি আজবপুরেই। গৃহস্থশ্রমে নাম ছিল সদানন্দ। সদানন্দের বউ শান্তিময়ী। শান্তির তো বালাই নেই, বরং ছিন্ন মস্তার মতো কারোর না পেলে নিজের রক্তই পান করার ক্ষমতা রাখে। এহেন শান্তির আলয়ে সদানন্দের আনন্দ বলে কিছুই রইল না। সারা বেলা হাড় ভাঙা খাটুনির পরে দুপুরে বাড়িতে এসে সবে মাত্র খেতে বসেছেন, দেখলেন গলা গলা ভাতের সাথে এক টুকরো আলু সেদ্ধ। শান্তি, শান্তি, এই হারাম জাতি! সদানন্দ হাঁক পারে। ঠিক সেই সময় গোয়াল ঘর হতে মুড়ো ঝাঁটা হাতে বেরিয়ে আসে শান্তিময়ী। কি হলো রে? অলপ্পে হাড় হাবাতে মিনছে। এই ঝাঁটা দেখেছিস? দেবো মুখের ভেতরে দেবো? খাবি খা, নয় ওঠ। শান্তিময়ীর শান্তিবাড়ি বর্ষণে সদানন্দের মন প্রাণ শীতল হয়ে যায়। সে তখন মিহি গলাতে ডাকে, এই শান্তি, শান্তি, আমার শুনো মনো শান্তি। তোর শুনু মনুর কাঁথায় আগুন খাল মরা। খেয়ে দে শিগগিরি, ওঠ ওঠ এখান থেকে। শান্তিময়ীর অগ্নি বর্ষণে সদানন্দ আর টিকতে পারল না। খাওয়া ছেড়ে উঠে পড়ল সে। না, আর এই মেয়ে ছেলের সাথে ঘর করতে পারবো না। এই চললাম আমি, যেদিকে দু চোখ যায়। যা না, যা, যেদিকে যাবি যা। হে মা কালী, মা কালী, এই মুখ পোড়াকে এবার নাও মা, এবার নাও। ব্যাস, আর দাঁড়ালো না সদানন্দ। হনহন করে বেরিয়ে গেল ঘর থেকে। খিদের জ্বালা উঠলে শান্তিময়ীকে মনে পড়েনি তা নয়, কিন্তু পুরস্কার বলে কথা। শান্তিময়ী কিন্তু তার সদানন্দকে তেল মারেনি। এদিকে সদানন্দ শ্মশানে তন্ত্র সাধনায় মন দিল। জটাজুটো ধারণ করে লাল কাপড় আর কপালে লাল টকটকে সিঁদুরের ফোঁটা নিয়ে সদানন্দ হল শ্রী শ্রী স্বামী কৃতান্ত কান্ত অবধূত ওরফে কৃতান্ত তান্ত্রিক। কৃতান্ত তান্ত্রিকের সব জুটলেও গলাটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল। সাধু মানুষ, তাতে আবার অত বড় তান্ত্রিক, তার গলায় মালা নেই, এ হতেই পারে না। অবশ্য কথাটা তাকে বলেছিল বিশু কাকা। সেবার হরনাথ ঘোষালের বাড়িতে নোংরা ভর্তি কলসি ভেঙে পালিয়ে আসার সময় তাড়া খেয়েছিল বিশু কাকা অ্যান্ড কোম্পানি। পরিমরি করে দৌড়তে থাকে তারা। বর্ষা ছাড়া নদীতে প্রায় সারা বছরই জল কম থাকে, ফলে নদী পার করে জঙ্গলে প্রবেশ করতে খুব বেশি বেগ পেতে হলো না।
সেবার টানা 7 দিন কৃতান্তের অতিথি হয়ে ছিলেন বিশু কাকা। তবে কৃতান্ত কিন্তু খুব অতিথি বৎসলতা দেখায়নি। সে বলেছিল, কাকা তুমিও মরবে আর আমাকেও মারবে, আর লুকোনোর জায়গা পেলে না। এই দেখ সদা, এই বেশি ফ্যাচ ফ্যাচ করবি না, যাবো তোর বউয়ের কাছে, কৃতান্তগিরি ঘুচে যাবে। দোহাই কাকা, যতদিন খুশি তুমি থাকো, আর আমাকে বিপদে ফেলো না। কাতর আবেদন জানায় কৃতান্ত। যাবার সময় অযাচিতভাবেই বিশু কাকার উপদেশামৃত বর্ষিত হয়। শোন সদা, তান্ত্রিক হয়েছিস ভালো, কিন্তু সব সময় জাগ জমকে থাকবি। গলায় গোটা 3 রুদ্রাক্ষের মালা নে, হাড়ের মালা হলেও ভালো হয়। আর খড়ম পড়তে শুরু কর, দেখবি খদ্দের লাইন লাগিয়ে দেবে। জঙ্গলে কৃতান্ত ছাড়াও থাকে 2 প্রেত। বহুযুগ আগে এরাও ছিল আজবপুরের বাসিন্দা। দুজনে থাকতো গ্রামের 2 প্রান্তে। দুজনের মধ্যে ভাব ছিল খুব। একজন কিছু খাবার পেলে অন্যজনকে না দিয়ে খেত না। সারাদিন দুজনে জোট বেঁধে কারোর নর্দমা পরিষ্কার তো কারোর বাগানের আগাছা পরিষ্কার করে 2-5 টাকা ইনকাম করত। আর সময় পেলেই মানুষের পেছনে লেগে জীবন তিতি বিরক্ত করে তুলত। একবার বাঁকুড়া হতে রামায়ণ পাঠ করতে এসেছেন এক বৃদ্ধ ব্রাহ্মণ। সাদা দাড়ি, পরনে সাদা ধুতি আর ফতুয়া। ফতুয়ার নিচে হতে সাদা উপবিদ দেখা যাচ্ছে। বহু পথশ্রমে ক্লান্ত ব্রাহ্মণ আজবপুরে এসে পৌঁছলেন তখন সূর্য মধ্য গগনে। গ্রামের চণ্ডী মণ্ডপের আট চালাতে স্থান পেলেন তিনি। রান্নার সমস্ত সরঞ্জাম এসে পৌঁছল, আর সঙ্গে এলেন 2 মূর্তিমান। খোশ গল্প করতে করতে দুজনে পটিয়ে ফেললেন বৃদ্ধকে। রাতে রামায়ণ পাঠ হবার পর খাওয়া দাওয়া করে তিনি ঘুমোতে যাবেন, অমনি দুজনে হাজির। ঘুমিয়ে পড়লেন ঠাকুর? কে বাবা? ও তোমরা কিছু বলবে বাপ? দুজনে তাদের পেটেন্ট করা হাসির প্রদর্শন করে। বলছিলাম কি ঠাকুর, অনেক দখল গেছে তো, তা আমরা দুজনে যদি পদসেবাটা করে দিই, ব্রাহ্মণ সেবার পূর্ণ হতে বঞ্চিত করবেন না ঠাকুর? তোরা খুব ভালো ছেলে রে, এ যুগে তোদের মতো ছেলে পাওয়া ভার বাবা। বড় হও, বড় হও, অনেক উন্নতি করো। আসার পথে বউ বলল, যাচ্ছ যখন এই আয়ুর্বেদিক তেলটাও নিয়ে যাও, খুব ভালো তেল ঠাকুর, এমন মালিশ করে দেব না, খুব আরাম পাবেন। কি বলিস মিলু? লিলুর কথায় মাথা নেড়ে সায় দেয় মিলু। আরে শোনো শোনো, কি কাণ্ড হয়েছে জানো? কি হয়েছে দাদু? আরে রাতের বেলা ওই দুজন, ওই লিলু আর মিলু আছে না, ওরা দুজন নাকি বুড়োর পা ধরে বেশ তেল দিয়ে মালিশ করছিল। কিছুক্ষণ যেতেই বুড়ো এমন ঘুমোলো, নাকের ডাকেই চারিদিকে কাঁপতে শুরু করে। সকালে উঠে আমি দেখি পুকুরে হাত মুখ ধুচ্ছে ওই বুড়ো। তারপর কি যেন পায়ের দিকে দেখে গালিগালাজ করতে লাগলো। বুঝতে পারলাম না কি হয়েছে। চলো তো আমার সঙ্গে কি হয়েছে দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মরবি মরবি, কেউ বাঁচবি না। ব্রাহ্মণের সাথে তামাশা, ওরে বাজি গর্ভস্রাব, অনামুখ মরবি রে মরবি। বৃদ্ধের গালাগালি শুনে গ্রামের সবাই হাজির। এরকম কে করলো ঠাকুর? কি হলো ঠাকুর, গালি দিচ্ছ কেন গো? দেখ বাবা দেখ, কি করছে না দেখ, এরপর গাল দেবো নাকি আরতি করব? মোড়ল যা দেখলেন তাতে তার চক্ষু স্থির। বৃদ্ধের 2টি পায়ে তেল, কালি আর মোবিলের মিশ্রণ বেশ পরিপাটি করে লাগানো হয়েছে। ধুতিটাও বাদ যায়নি। ছেলেরা তো দেখছি মহাবজ্জাত। হ্যাঁ দাঁড়াও, একদম বজ্জাত। বৃদ্ধের কথা শুনে যা বোঝা গেল তাতে আর গ্রামবাসীদের কোনো সংশয়ই থাকলো না।
নিঃসন্দেহে এ কাজ লিলু আর মিলুর। সঙ্গে সঙ্গে লোকজন ছুটল গ্রামের বিভিন্ন দিকে, কিন্তু লিলু মিলু কই? লিলু মিলু তখন আশ্রয় নিয়েছে জঙ্গলের গভীরে। মিলু রে, আর ঘরে ফিরতে পারবো না ভাই। এই সত্যি বলেছিস লিলু, এই জঙ্গলে বাঘের অভাবও তো কম নয় রে। কি হলো রে মিলু? লিলু জিজ্ঞেস করে, আর তখনই তার নাকেও একটা বদঘদ গন্ধ আসে। কি যেন একটা নাকের ডগায় সুসুরি দিচ্ছে। এই সাপ নয় তো রে, এই জঙ্গলে আবার সাপেরও কমতি নেই। এই 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 আমার গালেও যেন কি কি একটা ঠান্ডা ঠান্ডা। বলেই চিৎকার করতে করতে দুজনে মারে ছুট। বন জঙ্গল পেরিয়ে খানা ডোবা ডিঙিয়ে ছুটতে থাকে তারা। সঙ্গে থাকা জন্তুটিও ছুটতে থাকে তার প্রাণ ভয়ে। আসলে হয়েছিল কি, একটা বাঘ নদী পার করে ঢুকে পড়েছিল আজবপুরে। হারুদাসের গোয়ালে ঢুকে সে বুঝতে পেরেছিল যে গরু নেহাত নিরীহ প্রাণী হলেও সহজবদ্ধ নয়। দু চার গুঁতো খেয়ে শার্দুল বাবাজি শটান গোয়ালের বাইরে। এরপর ছাগলের গোয়ালেও বিশেষ সুবিধা করতে না পেরে একটা মুরগি মুখে নিয়ে দিয়ে দৌড়। কিন্তু কপাল মন্দ হলে যা হয়, নদী পেরোবার আগেই মুরগি যায় উড়ে। সেই মুরগি ধরতে বাঘ বাবাজি সচেষ্ট হয়ে ওঠেন। তার দৌড়ঝাঁপ আর গর্জানিতে মাঠের আগলদারদের নজরে পড়ে যান বাবাজীবন। আর আগলদারদের তাড়া খেয়ে বাঘ বাবাজি মারেন টেনে দৌড়, আর সোজা এই ঝোপে। ঘাবড়েছিল বলে বাঘ লিলু মিলুকে দেখতে পায়নি। চোখ বুজে নিজের গাল চাটতে গিয়ে যখন নরম কিছুতে জিভ ঠেকল, তখন আরও নার্ভাস হয়ে গেল বাঘ বাবাজীবন। আর এরপরেই তিনজনের ম্যারাথন রেস। জঙ্গলের গাছের ডালে অনেকগুলো বানর বসেছিল। তারা জাজ হবার চেষ্টা করলেও বিশেষ সুবিধা করে উঠতে পারল না। কিন্তু হুপ হাপ শব্দ করে উৎসাহ জাগানোর কিন্তু কোনো ত্রুটি রাখল না। লিলু, মিলু আর বাঘ তিনজনেই গিয়ে পড়ল কাদা ভর্তি ডোবার ভেতরে। আর কাদায় ডুবে তিনজনেরই পরলোক প্রাপ্তি ঘটে গেল। লিলু আর মিলুর জুটি মৃত্যুর পরেও অক্ষুণ্ণ থাকলেও বাঘ বাবাজি কিন্তু এদের সামনাসামনি হয়নি। আর এই লিলু মিলুর যত রাগ ওই কৃতান্তের উপরে। জঙ্গলে পালিয়ে আসার সময় বৃদ্ধ ব্রাহ্মণের গলার চাঁদি বাঁধানো রুদ্রাক্ষের হার আর ফিতেওয়ালা বেল কাঠের সুদৃশ্য খড়ম চুরি করে এনেছিল ওরা। এখন দৈবযোগে সেগুলো সব কৃতান্তেরই সম্পত্তি। ভাই, এই কৃতান্তের বাচ্চাকে আমি ছাড়বো না। আমাদের সর্বস্ব নিলি আবার অপমানও করলি। বেটা ভণ্ড তান্ত্রিক, তো তান্ত্রিক না ধরলে আমার নাম লিলু নয়। হ্যাঁ, আমার নামও মিলু নয়। দুজনে একচোট হেসে নেয়। প্রেত হবার পর এই হয়েছে একটা রোগ, কোথায় কোথায় হাসি পায়, সে সুখেই হোক না দুঃখেই হোক। আর বাঘ, সে মরার পরে বেশ ফুরফুরে জীবন কাটাচ্ছে। এখন সে কৃতান্তের সব সময়ের সঙ্গী। কৃতান্তের স্থির ধারণা যে মন্ত্রের বলে বনের বাঘকে বশ করতে পেরেছে সে। আর সেই ভেলকিতেই আজবপুর সমেত আশেপাশের সমস্ত এলাকার লোকজনের মনে ভয় মিশ্রিত শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছে। সবাই বলে, জীবনে তান্ত্রিক সাহেব তো অনেক দেখলাম, কিন্তু কৃতান্ত তান্ত্রিকের মতো তান্ত্রিক দুনিয়া ঢুললে পাওয়া যাবে না। বাঘের পিঠে চেপে চলাফেরা করে, হ্যাঁ, কজন পারে বলো তেমন কাজ? কৃতান্তের নামে আরো অনেক গুজবই প্রচলিত আছে। কেউ বলে কৃতান্তকে সে আকাশে উড়তে দেখেছে, কেউ বা 1200 ভূতের সঙ্গে কৃতান্ত তান্ত্রিককে ফিস্ট করতে দেখেছে। এহেন কৃতান্তের কাছে শ্যামল যে নিরাপদ বোধ করেনি সেটাই স্বাভাবিক। এর চেয়ে বাপের পাঁচন পেটা হওয়াই ভালো ছিল। শ্যামল একরকম নিশ্চিত যে বিয়ে তার আর হবে না। কীর্তান্ত তান্ত্রিককে দিয়ে আর এক গালে চড় মারিয়ে নিলে কেমন হয়? যা আছে কপালে একবার চেষ্টা করে দেখতেই হবে। মনে মনেই হাজারো ফন্দি খেলতে থাকে তার। কৃতান্তের ঘরে চাল ডালের অভাব নেই, একবার লোকালয়ে গিয়ে দাঁড়ালেই কাজ।
ভক্তিতে গদগদ হয়ে লোকজন চাল ডাল আনাজ রাশিকৃত করে দেবে কৃতান্তের পায়ের কাছে। তবে শর্ত একটাই, কৃতান্ত যাবে না আজবপুরে, আর লোকজনও যাবে না কৃতান্তের ডেরায়। কৃতান্ত ভয় করে শান্তিময়ীকে, তাই আজবপুরের মাটিতে সে পারদ পক্ষে পা রাখে না। আর লোকজনও কৃতান্তকে ভয় পায়, তাই জঙ্গলে ঢুকতেও সাহস করে না। ব্যতিক্রম কেবল শান্তিময়ী, সে না ভয় করে কৃতান্তকে আর না বিশ্বাস করে কৃতান্তের তন্ত্রবিদ্যাকে। অলপ্পে মিনসে তান্ত্রিক হয়েছেন? তুই তান্ত্রিক নয় রে হাবাতে, তুই আন্তিক। আয় আয়, একবার ঘরে আয়। তোর মুখে নুরো না জ্বালি তো আমার নাম শান্তিময়ী নয়। কৃতান্ত প্রথম প্রথম গালাগালি একেবারে সহ্যই করতে পারতো না, সেও পাল্টা গালাগালি করত। কিন্তু সেবার এই পাল্টা গালাগালিতে শান্তিময়ী গেল ভোরকে, সোজা ঝাঁটা নিয়ে কৃতান্তের ডেরায় হাজির। গালাগালির সঙ্গে সমান তালে চলতে থাকে ঝাঁটার বাড়ি। মিশন শেষ করে শান্তিময়ী বাড়ি ফিরে গেল, আর কৃতান্ত ও তার পোষ্য বাঘ পড়ে রইল মেঝেতে। দুজনেরই সারা শরীরে ঝাঁটার বাড়ির দাগ আর সর্বাঙ্গে ব্যথা। বাঘ বাবাজি মরার আগে কাঁটার খোঁচা, শিকারির তীর, আগলদারের ধোলাই এইরকম অনেক কিছু খেয়েছে, কিন্তু মরার পরেও যে এরকম মর্মান্তিক পেটানি খেতে হবে তা জানা ছিল না তার। টানা 7 দিন পর অবশেষে শরীরে বল ফিরে আসে, আর সেই দিন থেকেই কৃতান্ত শান্তিময়ীর কোনো ব্যাপারেই থাকে না, কথাই বলে না। স্থান ত্যাগেন দুর্জন। মন্ত্র বলে চোখের নিমেষে রান্না করে দিতে পারি, কিন্তু তুই তো আর তান্ত্রিক নোস, তোর সে খাওয়া খাওয়া ঠিক হবে না রে। কৃতান্ত উনুন জাল দিতে দিতে মন্তব্য করে। এ কথায় শ্যামল মাথা নেড়ে সায় দেয়। রান্না শেষ হলে দুজনে খেতে বসে। অ্যালুমিনিয়ামের থালাতে লাল লাল মোটা মোটা ভাত, সঙ্গে আলু বেগুনের তরকারি আর অরহরের ডাল। কৃতান্তের হাতের রান্না খুব একটা খারাপ নয়। শ্যামল বেশ তৃপ্তি করেই ভাতগুলো খেল। কুড়ে ঘরটির দরজার সামনে বাঘটি বসেছিল। প্রেতজনিতে যাবার পরে বাঘের আর খিদে টিতে পায় না তেমন, তাই কৃতান্তের বাঘটিকে নিয়ে তেমন কোনো সমস্যা নেই। খাওয়া দাওয়া শেষ করে পাশাপাশি দুটো মাদুর পাতা হলো। একটাতে কৃতান্ত এবং অপরটিতে শ্যামল শুয়ে পড়ল। কাঁথা বালিশের কোনো বন্দোবস্ত নেই। কিছুক্ষণের মধ্যে কৃতান্ত নাক ডাকতে শুরু করলো। শ্যামলের কিন্তু ঘুম এলো না। এর কারণ অবশ্য অনেক। প্রথমত, আজ যা কিছু হলো তাতে কিভাবে বাড়ি ফিরবে সেটা যথেষ্টই চিন্তার বিষয়। দ্বিতীয়ত, বালিশ ছাড়া ঘুম আসে না শ্যামলের। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কৃতান্তের নাসিকা গর্জন। মুহুর্মুহু নাক ডাকার আওয়াজে শ্যামলের ঘুমের দফা রফা হয়ে গেল। এমন সময় শ্যামলের কানে এলো একটি খড়খড় আওয়াজ। মনে হলো কোনো জন্তু যেন প্রাণপণে ছুট দিল। বাঘ ভাল্লুক নয় তো রে? ভগবান, শেষে বাঘ ভাল্লুকের পেটে যেতে হবে। এখনো তো আমার এদিকে বিয়েও হয়নি। এদিকে আওয়াজটা আর নেই। শ্যামল আবার ঘুমাবার চেষ্টা করে। যেই চোখটা একটু ভারী হয়ে এসেছে অমনি আবার একটা ফিস ফিস আওয়াজ হলো। না, আজ আর শ্যামলের কপালে ঘুম নেই। এদিকে আওয়াজটা আরো স্পষ্ট হয়েছে। আবার কি রে মিলু? একে তো নতুন মাল বলে মনে হচ্ছে রে ভাই। দ্বিতীয় কণ্ঠটি ফিস ফিসিয়ে বলে। শ্যামল বুঝতে পারে এরা মানুষ, আর তাদের মধ্যে একজনের নাম মিলু। তাহলে কি চোর পড়েছে? হ্যাঁ, তাই তো দেখছি। তবে জানিস ভাই, এই কৃতান্তকে বিশ্বাস নেই। আমার দৃঢ় বিশ্বাস কৃতান্ত একে ঘর পাওয়ার জন্য এনেছে। না ভাই লিলু, ব্যাপারটা আমার ঠিক সুবিধা লাগছে না। তবে যাই হোক, আমাদের জিনিস আমরা উদ্ধার করবই। ও, তাহলে দ্বিতীয়জন লিলু। আর এই লিলু মিলুর জুটি কোনো একটা জিনিস চুরি করতে এসেছে।
কিন্তু কি এমন জিনিস যেটা এই দুজনে যে কোনো মূল্যে চায়? আর কি বলে সেটা শুনতে হবে। বিপদ বুঝলে সাধু বাবাকে জাগাতে হবে। এই রকম যখন পরিস্থিতি, তখন কৃতান্ত তান্ত্রিক নাক ডেকে ঘুমোচ্ছে। কি করবি রে, ভিতরে যাবি? মিলু লিলুর মুখের দিকে তাকায়। দুজনে সাহস জুটিয়ে কৃতান্তের ঘরে ঢুকে পড়ে। কৃতান্ত কাত হয়ে শুয়ে থাকায় রুদ্রাক্ষের মালাটির কিছু অংশ হাতের তলায় চাপা পড়েছিল। কৃতান্তকে পাশ ফেরাতে লিলু কৃতান্তের নাকে সুরসুরি দিতে শুরু করে। কৃতান্ত করে থেমে যায়। হাঁচি আর হয় না তার। এবার মিলু পায়ের তলায় সুরসুরি দিতে শুরু করে। কৃতান্ত এবার পাশ ফিরে শোয়, আর তার রুদ্রাক্ষের মালাটি অন্য হাতের নিচে চাপা পড়ে যায়। এবার লিলু মিলু দুজনে মিলে কৃতান্তকে চ্যাংদোলা করে তুলে ধরে। মারো হাইয়ো, মারো জওয়ান হাইয়ো, মারো হাইয়ো, মারো জওয়ান হাইয়ো। লিলু মিলুর ঐক্যতানে ঘুম ভেঙে যায় শ্যামলের। লিলু মিলুর কথাবার্তা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। চোখ খুলে যা দেখলো তাতে শ্যামলের চোখ আবার বন্ধ হয়ে গেল। এইটুকু সময়ের মধ্যেই সে দেখতে পেল দুটো কঙ্কাল কৃতান্ত তান্ত্রিককে চ্যাংদোলা দোলাচ্ছে। মাস্টার কথা বসে আছে কেন? কিছু হয়েছে নাকি? কি ব্যাপার বলো তো? কি ব্যাপার বলো তো? কি হয়েছে? কি ব্যাপার বলো তো? কি হয়েছে নাকি ওখানে? কি হয়েছে ওখানে? চলো দেখে আসি। কি হয়েছে? কি ব্যাপার গো? সকাল হতেই আজবপুরে হইচই বেঁধে গেল। নিখিল মাস্টার মাথায় হাত দিয়ে চণ্ডী মণ্ডপে বসে পড়লেন। বিনয় দত্ত, বিশু কাকা, কেলোর মা, পাঁচু সবাই একে একে হাজির হলেন। সর্বপ্রথম নিস্তব্ধতা ভাঙলেন কেলোর মা। বলি হ্যাঁ গো মাস্টার, তা সকাল সকাল মাথায় হাত দিয়ে বসে আছো কেন? মাথার ব্যায়াম হয়েছে নাকি? নিখিল মাস্টার মাথা নেড়ে না বলে। তখনই পাঁচু বলে ওঠে, দাঁত ব্যথা হয়। ওরে বাবা, না না, আমার কিছু ব্যথা করে না, কিচ্ছু ব্যথা করে না। ব্যাটা আধা মাওড়া আধা বাল, ভাষা ঠিক কর আগে। বলে কিনা দান্তে ব্যথা। হারাম জাদা, তাতে তোর কি রে? ওগো ওগো সব দেখো গো, দেখো মাস্টার কেমন করে আছে দেখো। ব্যাপার কোনি খিলদা? কি হলো? কিছু হয়েছে নাকি? কেলোর মা চিৎকার করে পাড়া মাথায় তুলেন। তারপর গলার স্বরকে আবার কোমল করে জিজ্ঞেস করেন, বলো না মাস্টার কি হয়েছে? হবে আর কি, হবে আর কি। আমার ছেলে শ্যামলকে খুঁজে পাচ্ছি না। সেই কাল সন্ধ্যা হতে নিখোঁজ। কত জায়গা খুঁজলাম, কোথাও নেই। কেন, হয়েছিলটা কি? রাত বিরাতে ছেলেকে পাঠিয়েছিলেই বা কোথায়? কি আর হবে, অত বড় ছেলেটাকে চোরের মার মারলে গো। আমার শ্যামলা যদি না ফেরে তবে তবে তোমারও এ ঘরে অন্য জল উঠলো বলে দিলাম। শ্যামলের মা কাঁদতে কাঁদতে এসে দাঁড়ায়। মেরেছে কি আর সাধে? বহু ডানা গজিয়েছে। ওইটুকু ছেলে বলে কিনা বিয়ে করব। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, ওই ছেলেকে মারবো না তো কি পুজো করব? তা বলে অত বড় ছেলেকে মারবে? বিয়ে করব বললেই তো আর হয়ে যাচ্ছে না, বুঝিয়ে বলা উচিত ছিল। না না দাদা, শুধু বিয়ে নয়, কোনেও ঠিক হয়ে আছে। বলো কি হে? তা বৌমার নামটা কি? ওই ওই আপনার মেয়ে পুটি। নিখিল মাস্টার সক্রোধে বলে ওঠে। সঙ্গে সঙ্গে সকালের শান্ত পরিবেশ আরও শান্ত হয়ে ওঠে। বিশু কাকা এতক্ষণ ক্রিয়াকলাপের মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দিচ্ছিলেন। এবার তিনি আস্তে আস্তে কেটে পড়লেন। সারা ফ্যাসাদের জ্বর যে তিনি, তা প্রকাশ পেলে আজবপুরের ভাত চিরকালের মতো উঠে যাবে তার। এতক্ষণে বিনয় দত্তের ভূমিকারও পরিবর্তন ঘটেছে। তিনি এবার বুদ্ধ অবতার ত্যাগ করে সাক্ষাৎ কল্কি অবতার ধারণ করেছেন। কে বললে মাস্টার? পুটে? আমার মেয়ে পুটে? আগুন জ্বলবে, গোটা গ্রামে আগুন জ্বলবে। আমি শেষবারের মতো বলছি মাস্টার, ওই ছেলে যদি গ্রামে ঢোকে তবে গোটা গ্রামে আগুন জ্বলবে। নেজে জড়ানোর ন্যাকড়া লাগলে বলবেন কাকা। ওই মিনসের অনেক কটা জামা পরে আছে। শান্তিময়ী ফোড়ন কাটে। সদানন্দের ওপর জমে থাকা রাগের বহিঃপ্রকাশ করল শান্তিময়ী।
বিনয় দত্ত কটমট করে তাকালেন শান্তিময়ীর দিকে। আগেকার দিন হলে শান্তিময়ী ভস্ম হয়ে যেত। নিজেদের সমস্যা এখানে এনুনি তো বৌমা। আর দেখছো না পুটিকে নিয়ে শ্যামলা পালিয়েছে। কেলোর মা অযাচিত উপদেশ প্রদান করেন, আর সঙ্গে সঙ্গে বিনয় দত্ত চিৎকার করে ওঠেন, চপ, একদম চপ। কে বললো পুটি পালিয়েছে? পালিয়েছে তো ওই নিখিল মাস্টারের সুপুত্তর। আমার পরিবারের উপর পড়ে আছে ওই মাস্টার আর ওর বেটা। মানে কি বলতে চান আপনি? এই যে নিকোচে, কার নাম? কার নাম? তোমার। নিতে নিখিল আর কুতে কুমার। আর চিটা কি বলুন? চিটা? নিখিল মাস্টার বেপরোয়া হয়ে ওঠেন। আজ সম্মানের প্রশ্ন। চিনিয়ে আর কি হবে, যা চিনিয়ে দিয়েছো মাস্টার। বিনয় দত্ত একটু দমে যায়। সে গোজামিল দেওয়ার চেষ্টা করে। পাশেই ছিলেন নিস্তারিণী। তিনি এবার সক্রিয় হয়ে ওঠেন। হাতের ঝাঁটাটা দম দম করে পড়ে নিখিল মাস্টারের পিঠে। তলে তলে ছেলেটাকে তাড়িয়ে রাজত্ব করবে? ও মেয়ে এ বাড়িতে ঢুকলে আমি লঙ্কা কাণ্ড বাঁধাবো। নিখিল মাস্টার বিনা দোষে মারধর খেয়ে হতাশ হয়ে বসে পড়ে। বিনয় দত্ত কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় আচমকা ঝাঁটার বাড়ি পড়তে থাকে তারও পিঠে। বেনের পো, তুই ভেবেছিস কি মেয়েকে লেলিয়ে দিয়ে আমার সংসার ভাঙবি? মার বেটাকে মার। বেটা বেনে আমার সংসারে তুই নজর দিস। ঝাঁটার বাড়ি আটকাতে বিনয় দত্ত হুমড়ি খেয়ে পড়ল কেলোর মায়ের উপর। কেলোর মা বিশাল শরীর নিয়ে মাটির উপরে পড়ে কাতরাতে লাগলো। তারপর কোনো ক্রমে উঠে বিনয় দত্তকে মারতে গেলেন চড়, কিন্তু দৈবযোগে সেই চড় গিয়ে পড়লো শান্তিময়ীর গালে। শান্তিময়ীর আগে গড়গড় করতে লাগলো। সে নিস্তারিণীর হাত থেকে ঝাঁটা কেড়ে নিয়ে কেলোর মাকে উদ্দেশ্য করে মারলো সজোরে বাড়ি। কিন্তু কেলোর মা হঠাৎ সরে যাওয়ায় ঝাঁটাটা হাবুল বসের তাকে আঘাত করে ছিটকে পড়ে। সেই ঝাঁটা গিয়ে লাগে পাশে বসে থাকা একটা হনুমানের গায়ে। হনুমান বাবাজি এক পাশে বসে বসে মানুষদের বাঁদরামো পর্যবেক্ষণ করছিল। হঠাৎ ওর গায়ের ওপর ঝাঁটা এসে পড়ায় মাথা গরম হয়ে যায় হনুমানের। সে তখন ভিড়ের মধ্যে ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে, যাকে সামনে পায়ে লাগিয়ে দেয়। সবে মিলে অবস্থা একেবারে ভয়াবহ হয়ে ওঠে। এমন সময় গুরুম গুরুম শব্দে নর ও বানরের সকলেই ভয়ে সন্ত্রস্ত হয়ে ওঠে। সকলে রণে ভঙ্গ দেয়। সম্ভাব্য বিপদের আজ বুঝে হনুমানটিও পগার পার। হ্যান্ডস আপ, আই সে হ্যান্ডস আপ। খাকি পোশাক পরা নধর ভুড়িওয়ালা এক পুলিশ অফিসারকে এগিয়ে আসতে দেখা যায়। ইনি হলেন রক্ষাকর পুরকায়স্থ। দেশ দশের রক্ষার চেয়ে নিজের বসামাংস উদ্দোলিত উদরের রক্ষাতেই ইনি সময় ব্যয় করেন বেশি। গোলগাল মুখ, নাকের নিচে হিটলার মার্কা মাছি গোপ আর অতিরিক্ত তেলে ভেজানো চুল বেশ পরিপাটি করে সিথি করা। সারাক্ষণ পানের কষে মুখ লাল হয়ে থাকে। পানের লাল কষ দুই কষা বেয়ে মাঝে মধ্যেই উকি মারে। দীর্ঘ 12 বছর ধরে একই পদে থাকায় মন মেজাজ আজকাল আর ভালো থাকে না তার। ভজা আর গজা তার সর্বসময়ের সঙ্গী। দুজনেই কনস্টেবল। রক্ষাকরের মতো ভজা গজারও কোনো উন্নতি বা অবনতি নেই। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোটা কয়েক গ্রাম নিয়ে প্রাণবল্লভপুর থানা। মাঝে মধ্যে দু একটা ছিচকে চুরির কেস এলেও গড়পড়তা প্রায় দিনই ঘুমিয়েই কাটাতে হয়। রক্ষাকর বাবু থুড়ি বড় বাবু অনেক খুঁজে পেতে দেখেছেন এই তল্লাটে গত 50 বছরে কোনো বড় সড়ো চুরি ডাকাতি বা ছিনতাই গোছের কিছু ঘটেনি। তবে বহু পূর্বে একটা ছেঁড়া মলিন জাপ্তা খাতার শেষ দিকে দুজন ছিচকে চোরের নাম পাওয়া যায়। যদিও তারা অভাবে না পড়লে চুরি করতো না বলে উল্লেখ আছে। যতই হোক, চোর তো ছিল। কি যেন নাম? লিলু মিলু। বাহ, খাসা নাম তো। এই ভজা গজা, শোন শোন, এ তল্লাটেও চোর ছিল তাহলে? আনন্দের আতিশায্যে বড়বাবু নাচতে শুরু করে দিলেন। সাথে যোগ দিল ভজা আর গজা। সেদিনই সদর হতে লিলু মিলুর ছবি বাঁধিয়ে এনে বড়বাবু যেখানে বসেন ঠিক তার পেছনের দেওয়ালে টাঙিয়ে দেওয়া হলো। প্রতিদিন চলল ধূপ ধুনো সহযোগে আরতি। কিন্তু এতেও ভবি ভুলল কই, একটাও কেস এলো না।
বিগত 50 বছর ধরে ডায়েরি খাতা সম্পূর্ণ আনকোরা হয়ে আছে। ভুল বললাম, বড়বাবু প্রতিদিন সকালে উঠে খাতায় ধূপ জল দিয়ে মা চৌড়েশ্বরীর নাম লেখেন 108 বার। কেস যে একেবারেই আসেনি তা বললে মিথ্যে হবে। ওই যে গতবার শিবরাত্রির আগের দিন বড়বাবু চেয়ারে বসে বসে সুখ নিদ্রা দিচ্ছিলেন, নাক ডাকার তালে তালে ভুঁড়িটাও দুলে উঠছে। ঘুমের সাগরে সাঁতার কাটতে কাটতে পৌঁছে গেলেন এক অচেনা দ্বীপে। দ্বীপে নামার সাথে সাথেই মিলিটারি পোশাক পরা লোকজন সাজোয়া গাড়িতে বিউগল বাজাতে বাজাতে তার সামনে হাজির হলো। তাদেরই এক দলনেতা গোছের লোক বড়বাবুর গলায় মালা পরিয়ে দিতে দিতে বললেন, স্যার, আজ হতে এই চোরাইপুরের সব দায়িত্ব আপনার। এই নিন স্যার। সঙ্গে সঙ্গে লোকজনের উল্লাস আর নাচন কোদন শুরু হয়ে গেল। বড়বাবু ধীর পায়ে শহরের ভেতরে এলেন। কত রকমের চোর, বড় চোর, ছোট চোর, মেজো চোর, সেজো চোর, কত রকমের যে চোর তা না দেখলে বোঝা যাবে না। নিমেষের মধ্যেই বেলটা হাওয়া হয়ে গেল। তারপর গেল পকেট থেকে মানি ব্যাগ, আস্তে আস্তে জামা কাপড় সবই গেল চোরের কবজায়। শিবরাত্রির সলতের মতো একমাত্র সম্বল আন্ডার প্যান্টখানা। একিরে, কোথা হতে লিকলিকে চেহারার একটা চোর এসে আন্ডার প্যান্টের দড়ি ধরে টানাটানি করতে লাগলো। টানাটানির চোটে ঘুমটা গেল ভেঙে। চেয়ে দেখলেন একটা নধর সাইজের ছাগল জামার নিচের দিক থেকে আরামসে চিবোচ্ছে, আর সামনে দাঁড়িয়ে একজন মাঝ বয়সী লোক। আরে খুব ভালো ছাগল তো, আপনার বুঝি স্যার? হ্যাঁ আমার। আমি মরলে এই ছাগলের মাংস দিয়ে ভোজ করব, কবজি ডুবিয়ে খেয়ে যাবে। আপনার নিমন্ত্রণ বলে কথা স্যার, আমি কি আমার ঘাড় আসবে? এবার মানে মানে গোত্রোত্থান করো, নাকি ঘাড় ধরে বের করে দিতে হবে? এই ভজা, এই গজা। আগে বেরিয়ে তো যেতেই পারি স্যার এক্ষুনি, কিন্তু কি কিন্তু? আমার বীর বাহাদুরকে খুঁজে দিন স্যার। লোকটা হাউ হাউ করে কেঁদে ওঠে। ভজহরি, হামারা গাড়ি লে আও। বড়বাবু তর্জন গর্জন করতে করতে বের হলেন, সাথে ভজা আর গজা, আর সেই সঙ্গে বীর বাহাদুরের খোঁজে আসা লোকটা। এ পথ সে পথ ঘুরে নানান ফন্দি ফিকির করার পর বীর বাহাদুরের খোঁজ মিলল। অনেক খোঁজ খবরের পর ঠিক সন্ধ্যার মুখে হঠাৎ লোকটা চেঁচিয়ে উঠল, রোকে যারা রোকে। এই ফাজলামি হচ্ছে, আমার সঙ্গে হিন্দি নিয়ে মস্করা। বড়বাবু গাড়ি থামিয়েই ধমক দিলেন, না না স্যার, মস্করা নয়, আমার বীর বাহাদুর, ওই যে। কোথায় তো বীর বাহাদুর? আমার নজরে তো পড়ছে না। এমন সময় একটা গোবদা হনুমান ঝাঁপিয়ে পড়ল জিপের উপরে। তারপর লোকটি হনুমানটিকে জড়িয়ে ধরে আদর করে বলল, এই তো আমার সবেদন নীলমণি, আমার আদরের বীর বাহাদুর। এরপরে বড়বাবুর অবস্থা যে কি হবে সেটা সহজেই অনুমেয়। সেদিন হতে নিখোঁজ সংক্রান্ত কোনো ব্যাপারেই তিনি থাকেন না। আজ সকালবেলাতেই বিশু কাকা থানায় এসে হাজির। এসেই বদমাইশি সুলভ হাসি হেসে বড়বাবুকে নমস্কার করলো বিশু কাকা। একটা জরুরি কেস আছে স্যার। কি কেস? মিসিং কেস স্যার। চোখ বন্ধ করে গাড়ির চাবি দিয়ে কান পরিষ্কার করতে করতে বড়বাবু জিজ্ঞেস করেন, মিসিং কেস আমি নিই না, গেট আউট। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে বড়বাবুকে রাজি করালেন বিশু কাকা। বড়বাবুও বারবার করে জিজ্ঞেস করে নিলেন যে নিখিল মাস্টার আর তার ছেলে শ্যামল আদতেই মানুষ কিনা। ওইসব হনুমান জাম্বুমানের মধ্যে তিনি নেই, ওদের জন্য চিড়িয়াখানা আছে। বিশু কাকা বড়বাবুর জিপে চড়ে বসলেন। ব্রিটিশ আমলের পুরনো জিপ ছুটল ঝড়ের বেগে। জিপ যত ছোটে বিশু কাকার পিলে ততই মুখ দিয়ে যেন বেরিয়ে আসতে চায়। ও স্যার, একটু আস্তে চালান, বামুনের ছেলে ব্রহ্ম হত্যা হয়ে যাবে একেবারে। কভি নেই,
আপনাকে আমি চিনি মশাই, এত তাড়াতাড়ি টেসে যাওয়ার লোক আপনি নন। 1000 শেয়াল, আই মিন ক্লেভার ফক্স মোড়ে আপনি জন্মেছেন। ব্রহ্ম হত্যা হয়ে যাবে স্যার, ব্রহ্ম হত্যা। হঠাৎ করে পাশে বসে থাকা ভজা গজার চাঞ্চল্য লক্ষ্য করা যায়। তারা এবার চেঁচাতে লাগে, গাড়ি থামান স্যার, গাড়ি থামান স্যার, গাড়ি থামান, গাড়ি থামান। তোদের আবার কি হলো? একে বিশুতে রক্ষা নেই। এই পুরো ভামটা কাপড়েতে। হাসি নয়, হাসি নয়, যা বলবি স্পষ্ট করে বল। এবার বিশু কাকাই বোম ফাটায়। ওরা বলবে কি, আমি বলছি। আপনার এই ঝড়ের বেগে গাড়ি চলছে, আমার ব্লাডার কি মশাই একই রকম থাকবে? বাস্ট হয়নি এই অনেক। বড়বাবু হা হা করে হেসে ওঠেন। আর তক্ষুনি ঘটলো একটা কাণ্ড। জিপটা অন্যমনস্কতার কারণে বেরাস্তা হয়ে গিয়েছিল কিছুক্ষণ আগেই। এবার গাড়ি গিয়ে পড়ল মাঠের মাঝখানে। মাঠের এক প্রান্তে আগুলদারদের কুড়ি। গাড়ি সোজা কুড়ে ঘরে ঢুকে কুড়ে ঘর শুদ্ধই চলতে শুরু করলো। সামান্য একটু ফোকর দিয়ে রাস্তা চিনে বড়বাবু যখন অকুস্থলে পৌঁছলেন, তখন সেখানে ধুমধুমার কাণ্ড চলছে। মিনসের আসপদ্দা দেখো, দেখলে গা যেন একেবারে জ্বলে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। এই বিনয়দা তো ঠিকই বলেছে। অগত্যাই গুলি চালাতে হলো। গুলির শব্দে যেমন খুশি তেমন মারো প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তখনের মতো খেলায় ইতি টানল। বড়বাবুকে গুলি ছুটতে দেখে সবাই ভয় পেলেও ভয় পায়নি কেবল একজন। সে আর কেউ নয়, স্বয়ং শ্রীমান বীর বাহাদুর। সে বড়বাবুকে দেখেই এগিয়ে এসে পায়ের ধুলো নিল। আর বড়বাবুও বীর বাহাদুরকে চিনতে পারলেন। এই প্রথমবার বানর খোঁজার জন্য অনুশোচনার পরিবর্তে আনন্দ হলো তার। বীর বাহাদুরকে তিনি জড়িয়ে ধরলেন। বীর বাহাদুরও বড়বাবুর মাথা হতে চটপট দুটো উকুন বের করে মুখে পুড়ে দিল। ছাড়বেন না, ছাড়বেন না ওই হতচ্ছাড়াকে, জেলে পুড়ে দিন। কেলোর মা চেঁচিয়ে ওঠে আর দাবিতে সম্মতি দেয় উপস্থিত প্রায় সকলেই। একমাত্র নিখিল মাস্টার মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এ সম্ভব নয়। চর মারুক, চাপাটি মারুক, যাই করুক না কেন, ও তো আর মানুষ নয়। বানরের কোনো শাস্তি হয় না। বড়বাবু দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন। আসলে এখন বীর বাহাদুরকে তার বেশ মনে ধরে গেছে। আহা, বনের পশু, তার এমন সহবত, ভাবা যায়? বড়বাবুর কথায় উত্তেজিত জনতা তেড়ে আসে বীর বাহাদুরের দিকে। বীর বাহাদুর বড়বাবুর পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তখন বড়বাবু আবার বন্দুক বার করেন। জনতা তখনকার মতো মিশন বীর বাহাদুর স্থগিত রাখে। বিশুবাবু কই? কোথায় তিনি? খুব যে বলছিলেন ছেলে হারিয়েছে, সিরিয়াস ব্যাপার। এই যে স্যার, আমি এখানে। বেশিক্ষণ থাকবেন না, হাজতে পূর্ব আপনাকে। বাচ্চা ছেলে মিসিং বলে ডেকে এনে হনুমান ধরার কাজে লাগানো। আমাকে দেখে কি রিংমাস্টার মনে হয়? তখন এগিয়ে আসেন নিখিল মাস্টার। শ্যামলের পালিয়ে যাওয়ার সমস্ত ঘটনা তিনি বড়বাবুকে বুঝিয়ে বলেন। এই ব্যাপার, তা আগে বলবেন তো মাস্টার মশাই। আপনাকে কথা দিচ্ছি, যে করেই হোক আর যেভাবেই হোক আপনার ছেলেকে আপনার হাতে তুলে দেব, তবেই আমার শান্তি। নিখিল মাস্টারকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাঁধে হাত রেখে বলেন বড়বাবু, সেসব তো হবেই, তবে তার আগে ওই দত্তর পোটাকে অ্যারেস্ট করুন দেখি। মেয়ে ছেলেদের গায়ে কেমন ঢলে ঢলে পড়ে। সঙ্গে সঙ্গে বিনয় দত্ত প্রতিবাদ করেন। মোটেই না। নিখিল মাস্টারের বউ আমাকে ঝাঁটার বাড়ি মারতে যায়। নিজেকে বাঁচাতে আমি কেলোর মায়ের গায়ে পড়ে গিয়েছি। এটা দুর্ঘটনা। অ্যারেস্ট করতে হলে নিখিল মাস্টারের বউকে অ্যারেস্ট করুন। ষড়যন্ত্র করে আমার সংসার ভাঙবে আর আমি কি ছেড়ে দেব? নিস্তারিণী আবার লেকচার শুরু করেন। বড়বাবু বেগতিক দেখে বিশু কাকাকে নিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। ততক্ষণে ভজা ও গজা গাড়ির ওপর উঠে কুড়ে ঘরটিকে সরিয়ে সাফ সুতরা করছে গাড়িটাকে। আমি না ফেরা পর্যন্ত যেন কোনো অশান্তি না হয়। এসে যদি শুনেছি যে কেউ বেগরবাই করেছে, তাহলে কিন্তু ডিরেক্ট এনকাউন্টার। বড়বাবু বন্দুক বের করে হাবুল বোসের কপালের কাছে ধরেন। হাবুল বোস হাত দুটো উপরে উঠিয়ে গৌরনিতায় হয়ে দাঁড়ায়। গাড়ি ছেড়ে দেয়। বড়বাবুর উপর ভরসা না করে নিস্তারিণী কেলোর মায়ের শরণাপন্ন হন। দিদি গো,
একবার ঘুঘু গুনিনের কাছে গেলে হয় না? কেন হবে নে? আমার মনের কথাটাই যে বললে বউ। তাহলে বেলাবেলি চলো না দিদি। কেলোর মাকে সঙ্গে নিয়ে নিস্তারিণী ঘুঘু গুনিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গ্রামের এক প্রান্তে ঘুঘু গুনিনের ঘর। সে নামেও ঘুঘু, কাজেও ঘুঘু। জল পড়া, তেল পড়া, চাল পড়া সব পড়াতেই ডিস্টিংশন সহ ফার্স্ট ক্লাস অর্জন করেছে ঘুঘু গুনিন। সে একমাত্র বিশু কাকার সঙ্গেই পেরে ওঠে না। বিশু কাকা সর্বসমক্ষে বলেন, ঘুঘুর ভাঁদে পড়ার চেয়ে গলায় কলসি বেঁধে জলে ঝাঁপ দেওয়া ভালো। একবার হলো কি, ঘুঘু তার গোবর নিকানো উঠোনে পৌষের মিঠে রোদের দিকে পিঠ করে বসে আছে। পরনে লাল কাপড়, চোখ দুটো নেশায় কর্মর ফলের মতো লাল হয়ে আছে। নেশাটা বেশ জমলেও হুঁশ কিন্তু দিব্যি আছে। এই নেশার ঝোঁকেও কথাবার্তা একটুকুও টাল খায় না। কাকা ঘরে আছো? কে? ঘন্টু, বল কি বলবি? কাকা তোমাকে একবার যেতে হবে, বিশু দাদুর শরীর খুব খারাপ। ঘুঘু মনে মনে হাসল। গত 2-3 দিন কোনো রোজগার পাতি নেই, এ দাওটাও ছাড়লে চলবে না। সে তার জিনিসপত্র সব একটা লাল শালুর ঝোলাতে ভরে ঘন্টুর সঙ্গে রওনা দিল। আজ মনে তার খুব আনন্দ। বিশু চক্রবর্তীকে এক হাত না নেওয়া পর্যন্ত মনের শান্তি হচ্ছে না। আগেরবার যখন পচা লৌহারের বউকে ভূতে পেয়েছিল, তখন ডাক পড়েছিল ঘুঘু গুনিনের। ঘুঘু যেই না থলের ভেতর থেকে জিনিসপত্র বের করেছে, অমনি কোথা থেকে হাজির হলো বিশু কাকা। রোগীকে মেরে ফেলার আগে একবারও ভাববে না ঘুঘু। কি যে বলো দাদা, মরা বাঁচা সবই ওপরওয়ালার হাতে, আমি দাদা নিমিত্ত মাত্র। কিন্তু পচার বউয়ের কি হয়েছে তুমি জানো? তা আমি জানবো না? পচার বউকে ভূতে পেয়েছে। ওই যে কাঁদারের ধারে হিজল গাছ, সেই গাছেই ছিল বেটা। তা তুই সন্ধেবেলা খোলা চুলে ওদিকে গেলি কেন? আমরার আঁটি জানো তুমি? হিস্টিরিয়া বোঝো? হিস্টিরিয়া হয়েছে ওর। উপস্থিত জনতা আর ধৈর্য রাখতে পারছে না। তারা হইচই করে নরক গুলজার করে তুলেছে। কই গো গুনিন, এবার তোমার কেরামতিটা দেখাও। না পারবে তো বলো না, পাশের গাঁয়ের ওই ভোল্টু মাহাতোকে ডেকে আনি। একজন পাবলিক ফুট কাটে। পাশ হতে আরেকজন বলে ওঠে, ওইসব বাওয়ালি চলবে না, এখন হিংকিং বিংকি ঝাড়টা। আরে বাপু, আমি তো রেডি হয়েই রয়েছি, কিন্তু বিশু দাদা যে সব কথাবার্তা বলছে। না না, বিশু চক্রবর্তী মহাঘরের মালিক, ওকে পাত্তা দিও না তো। জনতা বিক্ষুব্ধ হয়। জনতার দাবিকে নস্যাৎ করার মতো যুক্তি বিশু কাকার কাছে ছিল, কিন্তু সেসব যুক্তি এখানে বেকার। সমাজ যেখানে কুসংস্কারের বেড়াজালে আচ্ছন্ন, সেখানে একা কুম্ভ হয়ে তিনি আর কি করবেন। সেদিন বিশু কাকা ফিরে গিয়েছিলেন বটে, কিন্তু ঘুঘুকে তিনি দু চক্ষে দেখতে পারতেন না। পাড়ায় বদনাম থাকলেও যে কোনো কাজেই বিশু কাকাকে প্রয়োজন পড়ত। আর ঠিক এই কারণেই গ্রামের মধ্যে বিশু কাকার একটা প্রভাব ছিল। তাই ঘুঘু বিশু কাকার সঙ্গে ঠিক পেরে উঠত না। আর আজ হঠাৎ সেই বিশু কাকা অসুস্থ, তাও আবার ডাক পড়েছে ঘুঘু গুনিনের। ঘুঘু খুশি হয়েও হতে পারে না। বিশু চক্রবর্তীকে বিশ্বাস নেই, জলে আগুন লাগাতে পারে ওই বামুনের পো, কিন্তু কি আর করা যাবে, ডেকেছে যখন তখন যেতেই হবে। ঘুঘু ধীর পায়ে বাড়ি থেকে বের হলো। এই কি ব্যাপার রে? কি হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। কি হলো? বলো না, বিশুদা তো কেমন করে আছে। হ্যাঁ তাই তো গুনি নেইছে। বিশু কাকা অকৃতদার মানুষ। বাড়ির উঠোনে একটা বাবুই দড়ির খাটে শুয়ে আছেন তিনি, চোখ বোজা, মুখে দিন সাতেকের বাসি দাড়ি। উঠোনে পাড়ার লোকজনের ভিড়। ঘুঘু সবকিছু দেখে শুনে মনে মনে হাসে। এই তো এলে বাছাধন আমার কবজায়। এবার দেখো এই ঘুঘু তোমাকে কি ভাত দেখায়। দেখো সবাই, বিশু দাদা কিন্তু আমাকে তেমন পছন্দ করে না। মন্ত্রতন্ত্র ঝেড়ে আমি সুস্থ করে দেব ঠিকই, কিন্তু সুস্থ হয়ে আমাকেই দাঁত দেখাবে। ঘুঘু গুনিন তার কথার জাল ছড়ায়।
না বাবা, তুই তোর কাজ কর। ওই অনামুখটা সুস্থ হয়ে দাঁত দেখালে ও দাঁত আমি নোড়া দিয়ে ভেঙে দেব। বেশ, তাহলে শুরু করি। এই ভটা ঠাকুরকে খাট থেকে নিচে নামা। থলে থেকে একটা মাথার খুলি, একটা ময়ূর পাখার ঝাঁটা এবং আরও কিছু সামগ্রী বের করে রাখে ঘুঘু। এদিকে ভটা ও কেলোর বাবা মিলে বিশু কাকাকে খাট থেকে নামিয়ে মাটির ওপর শুইয়ে দেয়। একটা পুরানো খিলের ঝাঁটা আর কিছু শুকনো লঙ্কা লাগবে। হ্যাঁ বাবা, আমি আনছি। তুমি ভালো করে মন্ত্র পড়ো। বিশুর তিন কুলে কেউ নেই গো। ও বদমাশ হতে পারে, দু লাগানে হতে পারে, হাড় হাবাতে হতে পারে, তবু তো ও পাড়ার ছেলে গো। কেউ কাপড়ে গিট দেবেন না, চুল খোলা থাকলে বেঁধে নিন। ঘুঘু তার বাধা গতে ভাষণ ঝাড়তে থাকে। তখনই কেলোর মা এসে পড়ে। এই নে বাবা, তোর ঝাঁটা আর লঙ্কা। হিং সিং গাদার সিং, কালো ঘোড়া হলুদ ডিম, ঘটির ভেতর টিকটিকি, আমার মন্ত্রে নাই ফাঁকি। কার দোহাই? কানা বাঘের লেজের দোহাই। কার দোহাই? বাবা ফকরেশ্বর মহারাজের দোহাই। মন্ত্রের প্রভাবেও বিশু কাকার কোনো বিকার দেখা গেল না। তখন সমবেত সবাই ওর মুখ চাওয়াচাই শুরু করলো। ঘুঘু প্রমাদ গুনল। সে তখন সমবেত জনতার দিকে তাকিয়ে বলল, এ তো ভালো মনে হচ্ছে না, খুব জটিল ব্যাপার। বিশু দাদাকে যে ধরেছে সে কোনো সাধারণ প্রেত নয়, এবার রামবাণ দিতে হবে। এই বলে ঘুঘু জ্বলন্ত ধূপশিতে শুকনো লঙ্কা দিয়ে ধোঁয়া সৃষ্টি করলো। ধোঁয়ায় অনেকে কাশতে শুরু করলেও কৌতূহল বড় বিচিত্র জিনিস, তাই একটু দূরে সরে গিয়ে কষ্ট উপেক্ষা করেও ঘুঘুর কেরামতি দেখতে লাগলো। এতক্ষণ বিশু কাকা মটকা মেরে শুয়েছিল। যেই না ঘুঘু ঝাঁটা তুলেছে অমনি শটান উঠে পড়ে বিশু কাকা। তারপর ঝাঁটাটা কেড়ে নিয়ে দমাদম লাগাতে লাগলো বাড়ি। ঝাঁটার বাড়ি খেয়ে ঘুঘুর অবস্থা কাহিল। সে হাত জোর করে মাপ চাইতে থাকে। তুমি যেই হও না বাবা মা, আমাকে মাফ করে দাও, বড় অপরাধ হয়ে গেছে। আর মেরো না গো। আর ভাঁতাবাজি করবি বল? না কর্তা, আর এই তল্লাতেই আসবো না। এবার বিশু কাকা ঝাঁটা ফেলে হো হো করে হাসতে লাগলো। সবাই এতক্ষণে বুঝতে পারলো ব্যাপারটা ঠিক কি হয়েছিল। কিন্তু সব গল্পেরই একটা টুইস্ট থাকে, এখানেও আছে। লিলু আর মিলুর প্রাণটা হাঁপিয়ে উঠেছে। যদিও প্রাণ বস্তুটি হারিয়েই আজ তাদের এই রূপ। চল ভাই, এবার গ্রাম থেকে ঘুরে আসি। এখানে আর ভালো লাগছে না, সবকিছু যেন পাঞ্চে পাঞ্চে লাগছে। ঠিক কথাই বলেছিস লিলু, আমিও সেই কথাটাই ভাবছিলাম। চল। দুজনে উড়তে উড়তে আজবপুরের দিকে রওনা দিল। আজবপুরে পৌঁছেই দেখে বিশু কাকার ঘরে জটলা। না, এই বিশুটা আর শোধরালো না, চল একটু মজা করে আস। লিলুর ঠোঁটে একটা হাসির রেখা দেখা যায়। তারপর তারা দুজনে নিঃশব্দে নেমে আসে। লিলু বিশু কাকার শরীরে প্রবেশ করে। বিশু কাকা নিজের দোষ স্বীকার করে নিয়েছিল। হঠাৎ ইলেকট্রিক শক খাওয়ার মতো বিশু কাকার শরীরটা ঝাঁকি দিয়ে ওঠে। বিশু কাকা তখন একটা অট্টহাস্য হেসে এগিয়ে যায় ঘুঘুর দিকে। তারপর ঘুঘুর হাত থেকে ঝাঁটাটা আবার কেড়ে নিয়ে লাগাতার বাড়ি দিতে থাকে। বিশু দাদা গো, ছেড়ে দাও মাইরি, আর তোমার কোনো ব্যাপারে থাকবো না। মাগো। ঘুঘু তার ঝোলাঝুলি না নিয়েই সবেগে দৌড় মারে। ওইদিকে মিলু কেলোর মায়ের শরীরে ঢুকেই তাণ্ডব শুরু করে দেয়। যাকে সামনে পায় তাকেই মারতে শুরু করে। উপস্থিত জনতা যে যেদিকে পারে দৌড় লাগায়। মুহূর্তের মধ্যে উঠোন ফাঁকা হয়ে যায়। আজকে কেলোর মাকে দেখে ঘুঘু ঘাবড়ে যায়। সেদিন বিশু কাকার ভূত তাড়াতে গিয়ে যে নাকানি চোবানি খেয়েছে সে, তারপর গ্রামের কোনো ব্যাপারেই ঘুঘু থাকে না। আপনারা কি মনে করেন আমি সেই দিন হতে আপনাদের কোনো ব্যাপারে থাকি না? আপনারা এবার আসুন। ঘুঘু পত্রপাঠ বিদায় করে দেবার চেষ্টা করে, কিন্তু নিস্তারিণীর কান্না আর কেলোর মায়ের অনুনয় বিনয়ে ঘুঘু রাজি হয়। ঘুঘু খড়ি দিয়ে মাটিতে আঁকি বুকি কাটে। তারপর সেই আকার মাঝখানে হাত রেখে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করে। চ্যাং চ্যাং চেকা চাই,
জলের পোকার খবর নাই। জলের পোকা জলকে যা, আমার সেলেট শুকিয়ে যা। সেলেটে পড়ল ঢিল, ভূতে মারল কিল। ভূতের বাবার ছেঁড়া জামা সেলাই করে মিলন মামা। মিলন মামা টিনের চাল, তাতে বসে কাকের পাল। একটা কাকের দুটো ঠ্যাং, দুপুরে খাই মরা ব্যাং। মরা ব্যাঙে মারল লাথি, হারিয়ে গেল লোরকা কাথি। ঘন বনে ভূতের বাস, পড়ে আছে বাঘের লাশ। জটাধারী জমের নাম, করবে সে তাই মনস্কাম। ঘন বনের মাঝে মিলবে, জটাধারী কোনো লোকের সাথে আছে, তার নাম জমের নামে। আর এর বেশি কিছু বলতে পারবো না। তাড়াতাড়ি যাও, তবেই ছেলেকে পাবে। 51 টাকা, সিধে আর কাপড়ও লাগবে। ঘুঘুর কাছ থেকে বিদায় নিল কেলোর মা আর নিস্তারিণী। বাড়ি ফিরে এলেন। সব কথা শুনে নিখিল মাস্টার মাথা চুলকোতে চুলকোতে কিছুক্ষণ ভাবল, তারপর বলল, না না না, নেহাত মিথ্যা নয়। জমের নাম কৃতান্ত। আর আর আমাদের সদানন্দই তো কৃতান্ত নাম নিয়ে সন্ন্যাসী হয়েছে। না না, একবার চেষ্টাটা করা যাক। হ্যাঁ গো মাস্টার, আমারও তাই মনে হচ্ছে। তুমি আর দেরি করো নেতে, চলো আমিও তোমার সঙ্গে যাব। আর আপদে বিপদে দাঁড়াবো না তো, আর মানুষ হয়ে জন্ম হলো কেন? সবাই মিলে কৃতান্তের ডেরার উদ্দেশ্যে রওনা হলো। রাস্তায় শান্তিময়ীও সঙ্গ নিল। নদী পার হয়ে সবাই জঙ্গলে প্রবেশ করলে শান্তিময়ী মুখ খুলল। আপনারা আমার পিছনে আসুন দেখি। ওই খাল ভরার কাছে আমি এর আগেও গিয়েছি, রাস্তা আমি চিনি। জঙ্গলে প্রবেশ করে সোজা উত্তর দিকে কিছুটা হাঁটার পর কৃতান্তের কুটির দেখা গেল। সবাই মিলে একসঙ্গে ডেরায় ঢুকতেই কৃতান্ত পালাবার উদ্যোগ করলো। খাল ভরা, দেখরা হাদুগিরি হচ্ছে। চল চল চল, আগে ঘরে চল। শান্তিময়ী কৃতান্তের চুলের মুঠি ধরল। এদিকে শ্যামলকে পেয়ে মা বাবার আনন্দের শেষ নেই। চল বাবা, ঘরে চল। এবার তোকে কেউ কিছু বলুক, তোর ঠ্যাং আমি ভেঙে দেবো। শান্তিময়ীকে দর্শন মাত্রই বাঘ বাবাজি ভয় লাগায় দৌড়। ঝোপের ভেতরে বসে লিলু আর মিলু নতুন পয়তারা কষছিল। হঠাৎ কিছু একটা দৌড়ে আসতে দেখে দুজনেই লাগায় দৌড়। তারপর বাঘ সহ লিলু মিলু গিয়ে পড়ে সেই কাদার পুকুরে, যেখানে ডুবে তারা মরেছিল। কাদার ভেতরে আটকে থাকা নিজ নিজ শরীরে ঢুকে পড়ে তারা। তারপর অনেক কষ্টে কাদা হতে বেরিয়ে আসে। বাড়ি ফেরার পথে কেলোর মা চিৎকার করে ওঠে, ও ভগবান! ও মাস্টার, ও মাস্টার, দেখো দেখো, অনামুখদের কাণ্ড দেখো। নিখিল মাস্টার দেখে কিছু দূরে নদীর বালিতে একটা পুলিশের জিপ সামনের দিকে ঢুকে আছে, আর বাকি অংশ আকাশের পানে উঠে আছে। মনে হচ্ছে জিপটা যেন শীর্ষাসন করছে। পাশেই একটা মানুষ দিয়ে গড়া স্তূপ, তার নিচে ভজা গজা, আর মধ্যস্থলে বিশু কাকা স্বয়ং। একদম উপরে বড় বাবু পড়ে পড়ে গোঙাচ্ছেন। আজবপুরে এরকম অনেক কিছুই আজব ঘটে এখনো, কিন্তু শ্যামল আর পড়াশোনায় ফাঁকি দেয় না। সে বড় হয়ে ডাক্তার হতে চায়। গ্রামের মানুষের সেবা করতে হবে যে। বিশু কাকা এখনো তার স্বভাব ছাড়তে পারেনি। সে কৃতান্তের ঘরে আজ উকি মারছিল। দেখে কৃতান্ত লাল কাপড় পরে জটা জুটো এলিয়ে বউয়ের কাপড় কাচ্ছে, মুখে একরাশ বিরক্তি। এমন সময় শান্তিময়ী এসে আরো এক গাদা কাপড় নামিয়ে দিয়ে গেল। এ ভগবান বলে একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার কাপড় কাচায় মন দিল কৃতান্ত। ইদানিং গ্রামে দুটো চোরের উৎপাত হয়েছে। একবার ধরাও পড়েছিল, কিন্তু সবাইকে চমকা দিয়ে পালায়। বড়বাবু রক্ষাকর পুরকায়স্থ এই গ্রামে ডিউটি বাড়িয়ে দিয়েছেন। চোর তিনি ধরবেনই। কৃতান্তের পরিত্যক্ত ডেরাতে বাস করতে গিয়েছিল ঘুঘুগুনিন, কিন্তু পারেনি। একটা কেদো বাঘের উপদ্রব হয়েছে আজকাল। আজই নিখিল মাস্টারের চিঠি পেলাম, আজবপুরে যেতে লিখেছেন। আমি ভাবছি আগামীকালই রওনা দেব। কি আপনারা কেউ যাবেন নাকি?